history of forensic medicine or evolution of forensic medicine or origin of forensic medicine. Write short notes তো হবে না, তবে ওই ডেসক্রিপশন করে এরকম করে লিখতে হতে পারে, ঠিক আছে? So let's start. So first we have to know about the what does forensic medicine, মানে terminology-টা জানি। forensic টা একটা Latin term which has originated from the Latin term forensis, ঠিক আছে? forensis মানে হচ্ছে a marketplace, ঠিক আছে? So in Rome, forum was the meeting place where civic and legal matters were discussed with public responsibility. মানে রোমে কি হয়েছিল, ফোরাম বলে একটা মিটিং প্লেস হতো, সেখানে এই লিগ্যাল ব্যাপারগুলো দেখা হতো, ঠিক আছে? তারপরে আসছে হচ্ছে ডেফিনেশন পার্ট। সো the examiner will ask you define forensic medicine, ঠিক আছে? So definition all you must follow Reddy, Dr. Reddy, ঠিক আছে? Dr. Reddy textbook. Practical part follow R.N. কর্মকার, ওকে? ডক্টর R.N. কর্মকারের একটা গ্রিন কালারের বই আছে যেটাতে তোমরা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট গুলো করবে। আর থিওরি পার্টে মোস্টলি দি ডেফিনেশন পার্ট ইউ শুড রিড ফ্রম রেড্ডি, ঠিক আছে? সো হোয়াট ইজ ফরেন্সিক মেডিসিন? So forensic medicine is a branch of medicine where the principles and knowledge of medicine is used for the purpose of law and justice. এগুলো তো বইয়ে পাবে। আরো যেটা easily if you want to explain, you just can say that it is application of knowledge of all sciences to aid in justice. Okay, in a simplified manner, ঠিক আছে? So there is a difference between forensic medicine and forensic medical jurisprudence, ঠিক আছে? medical jurisprudence deals with legal aspect of medical practice, মানে মেডিকেল প্র্যাকটিস করতে গেলে কিছু নিয়ম কানুন ফলো করতে হয়, তাই তো? we have certain limitations, guidelines, এগুলো ফলো করতে হয়, সেটা হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স। ফর এক্সাম্পল অ্যাবর্শন যাকে তাকে করা যায় না, তাই তো? কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু প্যারামিটারস আছে, সবকিছুতে সব ওষুধ দেওয়া যায় না, কিছু ক্রাইটেরিয়া আছে, প্যারামিটারস আছে, এর বাইরে গেলেই তখন পুলিশে ধরবে, তাই তো? নেগলিজেন্সের চার্জেস হতে পারে। So that is medical jurisprudence. It deals with the legal aspect of medical practice, মানে নিয়মবদ্ধ হয়ে কাজ করতে হবে, that is medical jurisprudence. Then comes toxicology. তাহলে আমাদের এটা কি মানে সাবজেক্টটা কি? ফরেনসিক মেডিসিন এন্ড টক্সিকোলজি। So toxicology is nothing but it deals with the symptoms, diagnosis, treatments of poison and methods of detecting them, মানে that is toxicology, that we will read in the last part, ঠিক আছে? সব শেষ হয়ে যাবে, তারপরে তোমাদের টক্সিকোলজি শুরু হবে। টক্সিকোলজিতে নরমালি ওই পয়জনস গুলো পড়ানো হবে, তারপরে ক্লাসিফিকেশন অফ পয়জন, তারপর কোনটা ভেজিটেবল পয়জন, কোনটা করোসিভ, কোনটা মেটালিক ইরিটেন্টস, কোনগুলো ইনঅর্গানিক, অর্গানিক, এইভাবে ক্লাসিফাই করা আছে। তাতে কিছু কিছু পয়জনস আছে, অ্যারাউন্ড 30 পয়জনস ইউ হ্যাভ টু রিমেম্বার, 30টা। ইট উইল বি দেয়ার ইন ইউর স্পটিং অ্যাজ ওয়েল অ্যাজ শর্ট নোটস, এগুলোতে আসবে। সেটা টক্সিকোলজি আমরা একদম এন্ডে পড়বো, সিলেবাসের শেষের দিকে, এক্সামের আগে, প্রফের আগে, ঠিক আছে? ফাইন। So if somebody asks where and when did forensic medicine originate, so কোথায় শুরু হলো, কিভাবে শুরু হলো, বলবে যে এটা যে যেমন যেমন ল, as per the needs of the law, it was means improvements were there in forensic medicine, ঠিক আছে? in relation of the law, যেমন যেমন ল বদলালো সেই হিসেবে ডিমান্ড বদলালো, কিভাবে প্রুফ পেশ করবে, কিভাবে করবে, কি প্রসিজার লাগবে, সেগুলো as per law we had to modify it, সেভাবে ইমপ্রুভমেন্ট হয়েছিল। ওকে, এবার আসি আমরা অ্যাকচুয়াল হিস্ট্রিতে। সো ফার্স্ট উই শুড নো অ্যাবাউট দি ফাদার, মানে এই ফরেনসিক মেডিসিনে ফরেনসিক সায়েন্স আছে,
তারপরে লিগাল মেডিসিন, ক্রিমিনোলজি এদের ফাদার, ঠিক আছে, যেমন ফাদার অফ মেডিসিন কে, সব এগুলো পড়বে, ঠিক আছে। চলো আমরা এখান থেকে শুরু করি, আমাদেরটা শুরু করি আগে। ফাদার অফ ফরেন্সিক সায়েন্স, ফাদার অফ ফরেন্সিক সায়েন্স ইজ আর্কিমিডিস, ফাদার অফ টক্সিকোলজি ইজ প্যারাসেলসাস, father of legal medicine Paulo Zacchia, father of forensic toxicology JB Orfila, ঠিক আছে, এই নামটা মনে রাখবে, JB Orfila, father of forensic toxicology, father of criminology Cesar Lambroso, father of anthropometry Alfonso Bartolin, father of dactylography Henry Falls, ঠিক আছে। ড্যাকটাইলোগ্রাফির সঙ্গে আরেকটা নাম মনে রাখবে, সেটা হলো স্যার উইলিয়াম হার্শাল। এখানে ফাদার অফ ড্যাকটাইলোগ্রাফি হেনরি ফল্টস লিখেছি, বাট স্টিল দেয়ার ইজ এ কন্ট্রোভার্সি, মানে অনেকে স্যার উইলিয়াম হার্শালকেও ফাদার অফ ড্যাকটাইলোগ্রাফি বলে, বাট অনেক জায়গায় হেনরি ফল্টসও আছে। সো ফাদার অফ ফরেন্সিক ব্যালিস্টিক কালভিন গডার্ড, ফাদার অফ ফরেন্সিক ল্যাব এডমন্ড লোকার্ড, ঠিক আছে। এইগুলো হলো, আর এদের সম্পর্কে আমরা একটু বিস্তারিতভাবে পড়ছি, মানে জানবো ছোট করে, few lines about those fathers, ওকে। চলো এবার শুরু করি। প্রথম, ফাদার অফ লিগাল মেডিসিন, ফাদার অফ লিগাল মেডিসিন হচ্ছে পাওলো জাচ্চিয়া, he was an Italian doctor and he wrote a book about wounds and questionable death, characteristics of wound and questionable death। ওই সময় এইসব কাজ, মানে দিস ওয়ার ভেরি প্রমিনেন্ট ওয়ার্ক এট দ্যাট টাইম। এখন তো হাজার খানিক বই আছে, বাট এট দ্যাট টাইম হি নোটেড ডাউন অল দি ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দি wounds and how the death happened, এইভাবে অনেক বই টই লিখেছেন উনি। সো হি ওয়াজ নোন অ্যাজ ফাদার অফ লিগাল মেডিসিন। তারপরে আসছি ডক্টর এডমন্ড লোকার্ড, ঠিক আছে, ডক্টর এডমন্ড লোকার্ড, ফাদার অফ ফরেন্সিক ল্যাব, মানে ল্যাবরেটরি, ঠিক আছে। হোয়াট হি ডিড ওয়াজ, একটা লোকার্ডস প্রিন্সিপাল বলে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, লোকার্ডস প্রিন্সিপাল। সো ইট ইজ এ ভাইভা কোশ্চেন, মানে ভাইভাতে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ লোকার্ডস প্রিন্সিপাল, ঠিক আছে, নোট করে যাও, লোকার্ড প্রিন্সিপাল, সব জায়গায় এটা আমরা ব্যবহার করি, মানে এনিওয়্যার ইফ ইউ হ্যাভ টু এক্সপ্লেন এনিথিং we use this principle called as Locard's principle. So what he stated was that every contact leaves a trace, মানে যখন একটা জিনিস আর একটা জিনিসের স্পর্শে আসে, when it anything, any object or any crime হলো কিংবা কিছু হলো, so there will be a transfer of materials, মানে evidence transfer হচ্ছে, ঠিক আছে। রেপ হলে, এটা যেটা এখন আমাদের এখানে এখন হট টপিক চলছে, আজি করে যে ওতে সব আমরা কি বলছি যে ফরেন্সিক এভিডেন্স, ফরেন্সিক এভিডেন্স। সো এতে দুটো টাইপের এভিডেন্স নিতে হবে, একটা ভিকটিমের, একটা অ্যাকিউজডের, তাই তো। তো ভিকটিমের আমরা এক্সামিনেশন করছি, আবার অ্যাকিউজড মানে কি, যে রেপ করতে পারে কিংবা করেছে, অ্যাকিউজড, ঠিক আছে, তারও এক্সামিনেশন করতে হবে, ভিকটিমেরও করতে হবে। ভিকটিম মানে এখন আমরা ভিকটিম বলি না, আমরা সার্ভাইভার বলি, ঠিক আছে, আগে ভিকটিম বলা হতো, এখন আমরা মানে সার্ভাইভার বলি। দুজনেরই এক্সামিনেশন করা হয়। সো ওয়াই ডু উই এক্সামিন, ইট ইজ অন দি বেসিস অফ লোকার্ডস প্রিন্সিপাল, মানে কেউ যদি কিছু করা থাকে তাহলে তার এভিডেন্স আমরা পাবো, তার সেলস পেতে পারি, স্পারমেটোজোয়া পেতে পারি, এক্সচেঞ্জ হয়েছে বলেই তো আমরা পাবো, তাই তো, নাহলে তো পেতাম না। সো দ্যাট ইজ এক্সচেঞ্জ, প্রিন্সিপাল অফ এক্সচেঞ্জ, মানে একটা জিনিস আর একটা জিনিসের সঙ্গে কন্ট্যাক্ট হলে দেয়ার প্রপার্টিজ উইল ইন্টারচেঞ্জ, সো দ্যাট দি এভিডেন্স ক্যান বি এস্টাবলিশড, ক্রাইম ক্যান বি এস্টাবলিশড, ঠিক আছে, যে হ্যাঁ ওর কাছ থেকে এগুলো পাওয়া গেছে, চুরি হলো, চুরির জিনিস আরেকজনের কাছে পাওয়া গেল, ঠিক আছে, তবে তো চুরিটা হলো। ইফ উই ক্যানট ফাইন্ড ইট দেন থেফট হ্যাজ নট হ্যাপেন্ড। আরেকজনের কাছে যখন আমি জিনিসটা পাচ্ছি তার মানে সে চুরি করেছে। তার মধ্যে আবার অনেক ফ্যালাসি আছে, সেগুলো লয়ার্স উইল টেল অ্যাবাউট ইট। তো আমাদের জন্য লোকার্ডস প্রিন্সিপাল বোঝা গেল কি, বলতে পারবে এক্সামে, ঠিক আছে। So, and also he established the first forensic lab in 1910, ঠিক আছে। So he is a very important person in our forensic medicine. তারপরে আসছে হচ্ছে ফাদার অফ ক্রিমিনোলজি, ফাদার অফ ক্রিমিনোলজি ইজ সিজার লম্ব্রোসো। তো সিজার লম্ব্রোসো এটা কন্ট্রোভার্সিয়াল, অনেক কিছু কন্ট্রোভার্সিয়াল দিয়েছে।
he stated that মানে criminals are like born criminals. born মানে ওরা জন্মগত ক্রিমিনাল আর কি, এরকম বলার চেষ্টা করেছে, ঠিক আছে। বাট এটা অনেক কন্ট্রোভার্সি আছে, এতে অনেক কিছু অনেক রকম মানে না, কিন্তু সে বলেছিল যে we can identify the criminals by their morphological features, ঠিক আছে। সে বলেছিল যে যারা ক্রিমিনালস হয় means those criminals will have big ears, sloping forehead, লম্বা লম্বা হাত হবে, দেখতে মানে দেখতেই ক্রিমিনালের মতন হবে, ঠিক আছে। এইভাবে ওনার এক্সপ্লেনেশন। সো তারপরে ট্যাটুইং করে খুব বেশি রাগী হয়, খুব বেশি ভ্যানিটি মানে দানভীরু হয়, অ্যাবসেন্স অফ রিমোর্স, ইম্পালসিভনেস, ভিন্ডিকটিভনেস, ক্রুয়েলটি এগুলো বেশি হয়। এইগুলো এই ফিচার্স গুলো যাদের মধ্যে আছে তারাই ক্রিমিনাল আছে মোস্টলি, এটাই ও বোঝাতে চাইছে, ঠিক আছে। সিজার লোমব্রোসো, ফাদার অফ ক্রিমিনোলজি। ওকে, নাও কামস অ্যানথ্রোপোমেট্রি, ঠিক আছে। অ্যানথ্রোপোমেট্রি আলফনসো বার্টিলান, ঠিক আছে। সো হি ওয়াজ নোন অ্যাজ ফাদার অফ অ্যানথ্রোপোমেট্রি। মেট্রি মানে মেজারমেন্ট, ঠিক আছে। মেজারমেন্টকে আমরা কি করছি, টু ডেভেলপ আইডেন্টিফিকেশন পারপাসে আমাদের আইডেন্টিফিকেশন। সো what is identification? Identification কে ডিফাইন করতে পারবে? what is identification? to establish the individuality of a person, তাই তো? এরকম এক ডেফিনেশন আছে, এই ছোট ছোট ডেফিনেশন গুলো জানতে হবে, ভাইভাতে কাজে দেবে, ঠিক আছে। সো আলফনসো বার্টিলান কি করেছিল, he developed ID method based on 11 measurements, 11টা মেজারমেন্ট করে। সেই সময় আমাদের এটা অনেক আগেকার 1880s 1860s এর কথা এগুলো, ঠিক আছে। সেই সময় ড্যাকটাইলোগ্রাফি মানে ফিঙ্গারপ্রিন্টিংটা আসেনি মার্কেটে, তার আগেকার 1860s 1870s ওই সময়টা। So what he did was, earlier they used measurements of the body for maintaining records, ঠিক আছে। এই একটা ক্রিমিনাল এলো, তার মেজারমেন্ট কি করতে হবে, প্রথমে হাইটটা নিল, স্টেচার হাইট, তারপরে রিচ, ঠিক আছে, এই হাত থেকে এই হাত, দেন ইয়ার কতটা ডাইমেনশন আসছে, ফুটের মেজারমেন্ট, কানের মেজারমেন্ট, ঠিক আছে, হেডের লেংথ এন্ড হেডের উইডথ, এরকম 11টা প্যারামিটারস নিয়ে ও একটা আইডেন্টিফিকেশন মেথড এস্টাবলিশ করেছিল। অ্যানথ্রোপোমেট্রি মানে মেজারমেন্ট বেসড অন মেজারমেন্ট অফ দি বডি। সো দ্যাট ওয়াজ ইউজড দ্যাট টাইম, ঠিক আছে। তখন ফিঙ্গারপ্রিন্টিং আসেনি, এইভাবে ক্লাসিফাই করে রেকর্ড রাখা হতো যে এই পাওয়া গেছে। কানের মেজারমেন্ট, ফুটের মেজারমেন্ট, এইগুলোতে 11টা পড়ে, ঠিক আছে। ট্রাঙ্ক, width of head, width of length of head, left footer measurement, left middle finger তার মেজারমেন্ট, and left forearm, এইসব মিলিয়ে 11টা প্যারামিটারস। So later on what happened was anthropometry was replaced by dactylography. Dactylography মানে ফিঙ্গারপ্রিন্টিং, ঠিক আছে, বোঝা গেল? তাহলে আগে ছিল অ্যানথ্রোপোমেট্রি, তারপরে এলো ড্যাকটাইলোগ্রাফি। সো অ্যানথ্রোপোমেট্রি তে কি হলো, মানে কি প্রবলেমটা হলো, যাতে আমরা ড্যাকটাইলোগ্রাফিতে এলাম। অ্যানথ্রোপোমেট্রিতে দেখা গেল there was means few individuals had the same features, দুজনের একই প্যারামিটার পাওয়া গেছিল, ঠিক আছে। যেমন একটা কেস হয়েছিল সে সময়, দি ওয়েস্ট কেস বলে, দি উইল ওয়েস্ট কেস ইন 1903। ওখানে কি হয়েছিল, দুটো ইন্ডিভিজুয়ালের একই প্যারামিটারস পাওয়া গেছিল, তার কানের ডাইমেনশনও এক, ফুটের মেজারমেন্টও এক, রিচ, মিডল ফিঙ্গার, হেড উইডথ অফ মানে লেংথ অফ হেড আর উইডথ অফ হেড সবকিছু একই পাওয়া গেছে, ঠিক আছে, রেকর্ড হিসেবে দিয়ে মানে as per the records the two individuals had the same records, so there was a problem. So later on they went to dactylography, মানে they opted for dactylography. অ্যানথ্রোপোমেট্রিটাকে ছেড়ে দিয়ে পুলিশ ভাবলো যে না, এটা রিলায়েবল হচ্ছে না, এর থেকে ভালো আমরা ড্যাকটাইলোগ্রাফি দিয়ে ক্লাসিফাই মানে করবো, রেকর্ডস রাখবো, ফিঙ্গারপ্রিন্টিং যেটা এখনো ব্যবহার হয়। তোমাদের জমিতে দেখবে সিগনেচারের পরেও 10টা আঙুলে ছাপ দিতে হয়, তাই তো, দিতে হয় তো,
আধারে কি লাগে, সই করি আধারে, আধারে কি করি, ফিঙ্গারপ্রিন্ট লাগছে, তাই তো। তো বেস্ট, একটা ওয়ান অফ দি বেস্ট মানে হোয়াট ইউ কল আইডেন্টিফিকেশনের জন্য বেস্ট প্যারামিটার কি, আইডেন্টিফিকেশনের জন্য বেস্ট প্যারামিটার কি, ড্যাকটাইলোগ্রাফি, ফিঙ্গারপ্রিন্টিং, ঠিক আছে। কোশ্চেন ভাইভাতে আমরা পড়বো এর পরের ক্লাসগুলোতে, আমরা ওই ড্যাকটাইলোগ্রাফি মানে ফিঙ্গারপ্রিন্টিং কত রকমের হয়, কি কি হয়, সবগুলোই পরে পড়ানো হবে, এবং কি কোশ্চেনও আসবে, কোনটা হোল্ড, কোনটা লুপ, কোনটা আর্চ, কোনটা কম্পোজিট, মোস্ট কমন কি থাকে, তারপরে কিভাবে আইডেন্টিফাই করতে হয়, কি কি ফিঙ্গারপ্রিন্টস আছে, এগুলো সব আমরা পড়বো এক একটা ক্লাসে। সো এখানে তো ছবিতে দেখতেই পাচ্ছ কিভাবে মানে অ্যানথ্রোপোমেট্রি করা হতো, সে হাত টাত মেপে টেপে, একটা আইডিয়া পেয়ে গেলে। সো লেটস সে ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ড্যাকটাইলোগ্রাফি। সো ড্যাকটাইলোগ্রাফি, এই যে তিনটে ছবি দেখতে পাচ্ছ, সো দে আর দি পাইনিয়ার্স অফ ড্যাকটাইলোগ্রাফি, মানে ওই সময় এরা তিনজনই এই ড্যাকটাইলোগ্রাফির উপরে কাজ করতো, হেনরি ফল্টস, স্যার উইলিয়াম হার্শেল আর স্যার ফ্রান্সিস গাল্টন, ঠিক আছে। হেনরি ফল্টস, উইলিয়াম হার্শেল এন্ড স্যার ফ্রান্সিস গাল্টন, মানে একই পিরিয়ডে ওই সময় এই ড্যাকটাইলোগ্রাফি নিয়ে কাজ করেছে। কেউ একটু আগে পিছে হয়েছে, বলছি এদের গল্পটাই বলছি। সো জন পুরকানজি বলে জেক ফিজিওলজিস্ট ছিলেন, he was the first one, he suggested that everybody have different fingerprints, ঠিক আছে, জন পুরকানজি in 1820s, ঠিক আছে, প্রফেসর জন পুরকানজি of physiologist, he said that fingerprints of individuals vary, ঠিক আছে, everyone has different fingerprints, তাই তো, even the twins will have different fingerprints but may share the same genetic code, ঠিক আছে। So what happened was হেনরি ফল্টস যাকে আমরা ফাদার অফ ড্যাকটাইলোগ্রাফি বললাম, he first studying fingerprints on Japanese pottery, ঠিক আছে, প্রথমে উনি ওই জাপানিজ পটারি মানে যেটাকে কি বলে মাটির কাজে যখন ওই ছাপটা পড়ে যায় সেই সময় ওই করতে গিয়ে ফিঙ্গারপ্রিন্টস গুলো পেয়েছেন উনি, ঠিক আছে, উনি পেয়েছিলেন, উনি বললে মানে স্টাডি করেছেন, দিয়ে অনেক ভ্যারাইটি পেয়েছেন। So he didn't classify them, he didn't made it available for scientific purpose, ঠিক আছে। Same thing was noticed by Sir William Herschel. So Sir William Herschel was Indian civil servant in Calcutta, Indian civil servant and Calcutta ওই সময় ব্রিটিশ রাজ, ঠিক আছে। সেই সময় Sir William Herschel in 1858 used this technique to prevent fraud and cheating in pension claims in Calcutta, ঠিক আছে। ওই ছাপ দিয়ে অনেকে কি হতো, অমুকের নাম নিয়ে এসে বলতো যে আমি অমুক জন, আমাকে পেনশনটা দিয়ে দিন, ঠিক আছে। ওইভাবে ওই সময় কি করে আইডেন্টিফাই করবে, স্যার উইলিয়াম বলবে ঠিক আছে ছাপ পাঠা দাও যে হ্যাঁ এই হয়েছে, তো ওটাকে ম্যাচ করে দিল, সো ফ্রড করতে পারতো না। সো ইট ওয়াজ অলমোস্ট ইন দি সেম পিরিয়ড। তারপরে এগুলো তো ওরা নিজেদের জন্য ব্যবহার করতো, ঠিক আছে, পটারি ক্লাসে ওখানে পড়ানোর সময় ওরা ওখানে করলো, আর স্যার উইলিয়াম হার্শেল এই কেসগুলোতে সলভ করা মানে মানে চোর ধরার জন্য করলো, ঠিক আছে। বাট ফর সায়েন্টিফিক কমিউনিটি মানে সব জায়গায় প্রচার হবে এই জিনিসটা শুরু করলেন হলে স্যার ফ্রান্সিস গাল্টন। So what Galton did was he classified them, okay, and he published them in the very famous journal at that time, now also the Nature বলে একটা journal থাকে, পাবলিশ করেছে, ঠিক আছে। when you publish something it is widespread, সবাই পড়তে পারছে, সবাই জানলো ব্যাপারটা, দিয়ে এটা সার্কুলেট হলো and everybody accepted. Earlier it was in short reach, মানে একটা ইন্ডিভিজুয়াল রিচে ছিল, হেনরি ফল্টস, স্যার উইলিয়াম হার্শেল অল্প লোক জানতো ব্যাপারটা, বাট স্যার গাল্টন টুক অল দোজ ইনফরমেশন, মানে ওনাদের কাছ থেকে পেলেন ফ্রান্সিস গাল্টন ইনফরমেশনটা, হি দেন ক্লাসিফাইড ইট and he then published it. Later on we now use it everywhere, fingerprints, বোঝা গেল তো স্যার ফ্রান্সিস গাল্টনের ব্যাপারটা। নাও কামিং টু নেক্সট পার্ট, তাহলে তিনটে নাম বলতে পারবে তো ড্যাকটাইলোগ্রাফি, প্রথম নামটা সবাই শুনতে ভালোবাসে হচ্ছে স্যার উইলিয়াম হার্শেল, ঠিক আছে, যেহেতু ক্যালকাটার। ফার্স্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো ওয়াজ এস্টাবলিশড ইন ইন্ডিয়া ইন ক্যালকাটা, ঠিক আছে।
এটা কিন্তু কোশ্চেন। ফার্স্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো ইন দি হোল ওয়ার্ল্ড, ঠিক আছে, পুরো দুনিয়াতে প্রথম ক্যালকাটাতেই হয় শুরু ফিঙ্গারপ্রিন্ট, স্যার উইলিয়াম হার্শেল শুরু করেন, ঠিক আছে। সেকেন্ড নাম যেটা শুনতে সবাই ভালোবাসে হচ্ছে ফ্রান্সিস গাল্টার। থার্ড নাম যেটা বলবে সেটা হবে হেনরি ফক্স, ঠিক আছে। তো যদি এক্সটার্নাল আসুক, এক্সামিনার আসুক, যদি কিছু বলে যে কে করেছে না করেছে, স্যার উইলিয়াম হার্শেল দিয়ে শুরু করবে। স্যার উইলিয়াম হার্শেল ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো কোন সাল, কোথায় করেছিল, এই কোশ্চেন গুলোই জিজ্ঞেস করে। এবার আসি হচ্ছে ক্যালভিন গডার্ড। ক্যালভিন গডার্ড হি ইনভেন্টেড দি কম্প্যারিজন মাইক্রোস্কোপ। কম্প্যারিজন মাইক্রোস্কোপ কিছুই না, দুটো মাইক্রোস্কোপকে একটা অপটিক্যাল বেস দিয়ে জুড়ে দিয়েছে, ঠিক আছে। তো দুটো জিনিস একসঙ্গে আমরা দেখতে পাবো, বোঝা গেল। মানে এটার মানে এটা কোথায় ইউজ করেছে? ক্যালভিন গডার্ড ছিল হচ্ছে ব্যালিস্টিক, মানে ব্যালিস্টিক এক্সপার্ট। ব্যালিস্টিক এক্সপার্ট মানে যারা ওই গুলিগালাজ কেসিং এগুলো দিয়ে মানে ওর স্টাডি করে একটা এতে মানে কনক্লুশনে আসতে পারে যে হ্যাঁ এই গান থেকে এই ফায়ার ওয়েপনটা, প্রজেক্টাইলস কোন ওয়েপন থেকে কি ফায়ার হয়েছে কি হয়নি, এগুলো ব্যালিস্টিক্সে পড়ে, ঠিক আছে। সো হোয়াট হি ডিড ওয়াজ হি ইনভেন্টেড দি কম্প্যারিজন মাইক্রোস্কোপ। এতে কি করতো, দুটো স্যাম্পল একসঙ্গে একইভাবে দেখা যেত, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছ ছবিতে, এটা একটা স্পেসিমেন, ওইটা আর একটা স্পেসিমেন, দুটোকে একসঙ্গে দেখে কম্পেয়ার করে দেখা যাচ্ছে যে ওটা কি একই এতে হচ্ছে কিনা, ইট ইজ ম্যাচিং অর নট ম্যাচিং। সো ইট ওয়াজ ইউজড ইন অ্যানালাইজ, মোস্টলি অ্যানালাইজ দি বুলেটস, বুলেট কেসিং এন্ড বুলেট শেলস, ঠিক আছে। ধরো একটা ওয়েপন মিন্স ফায়ার আর্ম, একটা বন্দুক দিয়ে যখন আমরা ফায়ার করি তখন কি হয়, দি বুলেট passes through the barrel. ব্যারেল মানে হচ্ছে ওই লম্বা যেটাই আছে, পিস্টল হলে ছোট হবে ব্যারেলটা, রাইফেল হলে একটু বড় হবে। সো while passing there will be marking on the bullet, ঠিক আছে, it will leave marks on the body of the bullet. বুলেট রাউন্ড কেস এগুলো বুঝতে হবে, রাউন্ড মানে হচ্ছে বুলেটও আছে ওর মধ্যে প্লাস ওই গান পাউডার দিয়ে মানে ওটাকে আমরা রাউন্ড বলি, আর বুলেট যেটা ফায়ার করার পর বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এইবার দ্যাট বুলেট মানে ওটা একটা সিগনেচার মার্কস ছেড়ে যায় যখন এক একটা গানে ভ্যারি করে, যখন ওই ব্যারেল থেকে পাস করে স্ক্র্যাচ মার্কস আসে, ঠিক আছে, বুলেটের গায়ে এইরকম টাইপের। সো এভরি গান উইল হ্যাভ ইটস ইউনিক marks. So if you fire the second bullet, it will also have the same mark. বোঝা গেল? ওই বুলেটের গায়ে থার্ড বুলেট ফায়ার করবে ওই একই মার্ক পাবে ওই বুলেটের বডিতে, unless and until bullet has been destroyed, মানে অন্য কোথাও লেগে ভেঙে টেঙে গেলে সেটা আলাদা কথা, ওই ইনট্যাক্ট বুলেটের কথা বলছি। বোঝা গেল? কিছুটা আইডিয়া হলো? বোঝা যাচ্ছে না? ফায়ার আর্মস চ্যাপ্টারে আবার ভালো করে ওটা পড়ানো হবে, এখন তো হিস্ট্রি পড়াচ্ছি। তাও একটু তো আইডিয়া হলো যে বুলেট মার্কস কি করে হচ্ছে, ব্যারেল থেকে যখন পাস করে তখন আঁচড়িয়ে যায় ভেতরে, বন্দুকের ব্যারেলের থেকে যখন বুলেটটা পাস করে তখন ঘুরতে ঘুরতে যায়, রাইফেল যদি হয় তখন ওটা স্ক্র্যাচ চলে আসে বুলেটের বডিতে, দিয়ে তারপরে কাউরি শরীরে ঢুকলো কি বাইরে গেল সেটা আলাদা কথা, বাট ইট উইল হ্যাভ মার্কস, দোজ মার্কস হ্যাভ টু বি কম্পেয়ার্ড, ঠিক আছে। দিয়ে কম্পেয়ার করে বোঝা গেল যে ওটা সেম ওয়েপন দিয়ে ফায়ার করা হয়েছে কি হয়নি। সো দ্যাট ইজ দি পারপাস। and other purposes also, যেমন কোনো ফ্যাব্রিক, কোনো হেয়ার, দুটো স্যাম্পলকে আমরা একসঙ্গে কম্পেয়ার করতে পারছি, ইট বিকামস ভেরি ইজি টু ম্যাচ থিংস ফর ম্যাচিং পারপাস, ঠিক আছে, দ্যাট ইজ কম্প্যারিজন মাইক্রোস্কোপ। সো হোয়াট হি ডিড, মানে ও ফেমাস হলো কি করে, সো দিস উইল এক্সপ্লেন the use of comparison microscope. So there was a massacre in 1929, also known as Saint Valentine's Day Massacre. চিকাগো সিটিতে, চিকাগো সিটি তো নামেই সবাই জানবে হয়তো, খুব ভায়োলেন্ট সিটি ছিল এক সময়, গ্যাংস্টার থাকতো, এইসব থাকতো, মানে ভেরি ভায়োলেন্ট সিটি at that time. So what happened was, in Chicago in 1929, একটা রাইভাল গ্যাং dressed up as policemen, ঠিক আছে, পুলিশের ড্রেস পরে দে শট ডাউন অ্যানাদার গ্যাং, ঠিক আছে। বোঝা গেল কি হয়েছে সিচুয়েশনটা?
ওয়ান রাইভাল গ্যাং, একটা গ্যাং পুলিশের কাপড় টাপড় পরে আর একটা গ্যাংকে মেরে ফেলে, ঠিক আছে। সো উইটনেস তো থাকবে, উইটনেসরা বলেছে পুলিশে মেরেছে, পুলিশের জামা কাপড় পরেছিল, পুলিশরাই মেরেছে। সো দিস what do you call Kevin Goddard, this he was at that time private investigator, he was called upon. So উনি বললেন কি এই কম্পারিজন মাইক্রোস্কোপ থেকে সব ওই বুলেটের কেসিং এই গানের এগুলো দেখে বললেন যে না, এই শুট আউটটা পুলিশরা করেনি, কেন কি ওদের ওয়েপন্স এর সঙ্গে এই যে বুলেট মার্কিংস দেখে গানের শেলে গানের বুলেটের যে মার্কিংস আছে এগুলো ম্যাচ করছে না, ঠিক আছে। সো হি রুলড আউট দ্যাট দি কপস ডিডন্ট ডু ইট, ঠিক আছে। পুলিশে তো নিজের হাতিয়ার আছে, মানে ওই ওয়েপন্স আছে, ওর সঙ্গে এই ফায়ার করে দেখলো যে এই যেটা চালানো হয়েছে বুলেট গুলো যেগুলো পাওয়া গেছে ওই গানের সঙ্গে ম্যাচ করছে, ঠিক আছে। পরে তারপরে কিছু বছর পর পুলিশ রেডে কিছু অন্য রাইভাল গ্যাং এর ওখান থেকে কিছু হাতিয়ার পাওয়া গেল, সো দ্যাট ওয়ার ম্যাচিং, দিয়ে বোঝা গেল যে না এটা পুলিশরা সত্যি করেনি, ওটা ওই গ্যাং এর মেম্বাররা করেছিল। সো দ্যাট ওয়াজ দি রোল অফ কম্পারিজন মাইক্রোস্কোপ এট দ্যাট টাইম। He solved the case using the comparative microscope. এই যে ওখানে ছবিগুলো দেখছো এইগুলো পাওয়া গেছিল রাইভাল গ্যাং থেকে। চলো, বোরিং লাগছে না? একটু তো বোরিং আছে, হিস্ট্রি হলেই বোরিং হবে, সব হিস্ট্রি বোরিং হবে। তবে এর মধ্যে থেকে কিছু কিছু কোশ্চেন আসবে, সেটা হচ্ছে ড্যাকটাইলোগ্রাফির কোশ্চেন আসবে, তারপরে আর কিছু কিছু আছে টক্সিকোলজি, এটা করে পরে। সো জেবি অরফিলা, জেবি অরফিল ফাদার অফ ফরেন্সিক টক্সিকোলজি। তো উনি কি করেছিলেন? হি রোট অ্যাবাউট he at the time published a book known as General Toxicology, Treated as Poisons, আর একটা লাফার্জ কেস, এগুলো আর্সেনিক পয়জনিং এর কেসগুলো সলভ করেছিলেন। And he used chemical analysis and autopsy related materials as proof of poisoning in legal proceedings. মানে উনি অলমোস্ট পয়জনিং এর ব্যাপারটা অনেক স্টাডি করেছিলেন আর পাবলিশ করেছেন। So he was known as the father of forensic toxicology. এবার Paracelsus father of toxicology, উনি forensic toxicology না, উনি হচ্ছে father of toxicology. What he stated was very important. He determined specific chemicals were responsible for toxicity of plants and animals, মানে ডোজ রেসপন্স রিলেশনশিপ, যেটা তোমাদের ফার্মাকোকাইনেটিক্স ওইগুলো যেগুলো আজকে তোমরা পড়লে। He also said, এই যে নেক্সট লাইনটা খুব ইম্পর্টেন্ট, he said all substances are poisons, there is none which is not a poison, ঠিক আছে। The right dose differentiates a poison and a remedy. তার মানে কি, এবার যদি তোমাকে জিজ্ঞেস করে কেউ যে ফার্স্ট দে উইল আস্ক ইউ হোয়াট ইজ পয়জন, ঠিক আছে, পয়জনের ডেফিনিশন কি ওটা জিজ্ঞেস করবে। এইবার তোমাকে নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করবে হচ্ছে মানে ক্যান এয়ার বি পয়জনাস, ক্যান ওয়াটার বি পয়জনাস, তোরা কি উত্তর দেবে? ওয়াটার কি পয়জন হতে পারে? ইয়েস অর নো? ইয়েস, তাই তো। অনেক জল খেয়ে নিলে ওটাই পয়জন হয়ে যেতে পারে, তাই তো। এয়ারেরও তাই, it will alter your physiological metabolic সবকিছু এফেক্ট করবে, তাই তো। সো দ্যাট ইজ হোয়াট হি স্টেটেড। এট কোন পিরিয়ডে বলেছে দেখো, 1541 এরও আগে বলেছিল ব্যাপারটা, ঠিক আছে। হি লিভড টিল 1541, সেই সময় বলেছিল all substances are poisons, there is none which is not a poison, the right dose differentiates a poison and a remedy. বোঝা গেল? everything can be poisonous if it exceeds the dosage, exceeds কিংবা কম হলে হতে পারে। সো এবার আসি হচ্ছে evolution of forensic science in ancient India. হিস্ট্রিতে তো এনশিয়েন্ট ইন্ডিয়া থেকেই শুরু করা যায়, আস্তে আস্তে উপর দিকে যাব, মানে at present, মানে পাস্ট থেকে প্রেজেন্টে আসি। সো at that time কৌটিল্য's অর্থশাস্ত্র, ওটা আমাদের সব ওই বেদ পুরাণ এগুলোতে সব ছিল, সেখানে লেখা ছিল he states that death can be caused by 4 ways of stopping breathing, ঠিক আছে, strangling, hanging, asphyxiation, drowning,
এবার 2 ways of physical injuries, beating, throwing from height, poisoning, তো অনেক কিছু এসব লেখা ছিল। So these will not be, normally they will not ask about it, but still you have to, it is there in the syllabus, so you should know little bit about it. So Arthashastra gave a list of symptoms as per forensic evidence for establishing the cause of death. Cause of death কে কিভাবে এস্টাবলিশ করবে তার জন্য কিছু সিম্পটমস থাকে, সিম্পটমস গুলোর ব্যাপারে উনি লিখেছিলেন, লেখা ছিল অর্থশাস্ত্রে। এবার ইন কেস অফ ডেথ ইন সাসপেক্টেড কেস ডিউ টু পয়জনিং, পয়জনিং এর কেসে কি কি দেখতে হবে, কিভাবে আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ এটা পয়জনিং এই হয়েছিল কিনা, সেই জন্য কিছু কিছু লেখা আছে। যেমন if the undigested parts, মানে একজন suppose this person has died due to poisoning, so what it was written in Areteus Arthashastra is that we have to মানে যে খাবারটা খেয়েছিল, whatever he has consumed the meal, we have to take the piece of meal and feed it to the birds. If the birds dies, then it is due to poisoning. Or if those things were thrown in fire, then it will emit multicolored, all that time এইগুলোই ছিল, ঠিক আছে। at that time এইগুলো দিয়েই ওরা করতো, but it is very, মানে অনেক পুরনো। so that is how they differentiated poisoning, মানে পয়জনিং কেস কি পয়জনিং হয়েছে কি হয়নি এইভাবে ওরা করতো। তারপরে if the heart or stomach does not burn when cremated, then poisoning is also proved, ঠিক আছে। এই ভার্সে লেখা ছিল ওখানে। Cases of suicide by hanging should be investigated. Investigation should be done in case of murdered body by a stranger, murdered body of a stranger. Personal belongings, clothing, dress, ornament should be examined. Dealers of the article should be questioned. মানে এগুলো সেই সময়ও হতো, এটাই বোঝাতে চেয়েছি, মানে ওই সময়ও ফরেনসিক মানে ইউজ হতো। Then Areteus Arthashastra describes the necessity of autopsy in establishing the cause of death, ঠিক আছে। সাডেন এন্ড আনন্যাচারাল ডেথে যদি হয়ে থাকে তাহলে দি ম্যাজিস্ট্রেট এট দ্যাট টাইম হ্যাড টু ইনভেস্টিগেট ফর দি কজ অফ ডেথ। কি করে সে তাকে তেলে চুবিয়ে দেখা হতো যে ব্রুজ আছে কিনা, কোথায় কোনো ইনজুরি আছে কিনা, সেই সময় আর কি। এখন তো we are using modern medicine. At that time also things were done. সেই সময়ও there were investigating, alright, মানে সেই সময়ও ইনভেস্টিগেট করা হতো যে কি করে মারা গেছে না মারা গেছে। The examination of the cause of death shall be done in cases of suicidal hanging in order to verify if any foul play has been done, ঠিক আছে। এই যে ভার্স 4.7.11 মানে এগুলো ওই লেখা আছে। Then in Atharva Veda details were found about dissection of dead animals, ঠিক আছে। In Agnivesha Charaka Samhita, the first treatise on Indian medicine, মানে এটা হলো ethics, medical ethics, মানে ওর ethics এর ব্যাপারটা ওতে বলা হয়েছিল। তারপরে চারাকা সামিথা gives a detailed description of various poison symptoms, signs and its treatment, ঠিক আছে। তো যদি তোমাদের লিখতে হয় লং কোশ্চেনে, তাহলে অ্যাটলিস্ট এই নামগুলো লিখবে যে কোন, এই যে আমি অনেকটা শর্ট করে দিয়েছি, অনলি ডিটেইলড পার্ট দিয়েছি যে বেদাতে কি ছিল, চারক সংহিতাতে কি কি বলতে চেয়েছিল, চারক সংহিতাতে কি কি বলতে চেয়েছে, এক এক লাইন যেহেতু লিখতে পারো, যদি মানে কি বলে বড় 10 মার্কস এর কোশ্চেন যদি আসে, এরকম ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিতে পারে, রাইট অ্যাবাউট হিস্ট্রি অফ ফরেনসিক মেডিসিন, ঠিক আছে। তখন তোমরা এইগুলো তো লিখবেই, প্লাস এইগুলোতেও ছোট ছোট এক দু লাইন করে লিখতে পারবে, এগুলো তো মনে থাকবে তো নাকি। চারক সংহিতা এগুলো আমাদের তো চেঞ্জ হয়ে গেছে, ওথ চেঞ্জ হয়ে গেছে, তাই তো। earlier you used what, Hippocrates oath, now we use কি oath ইউজ করি আমরা, যাক ঠিক আছে, ওগুলো আসবে পড়বে। সো এবার আসি আমরা ব্রিটিশ মেডিকো লিগাল ওয়ার্ক ইন ব্রিটিশ ইন্ডিয়া। ব্রিটিশ ইন্ডিয়াতে বেশি কিছু না, কবে ফার্স্ট অটোপসি হয়েছিল আর কবে ইনজুরি রিপোর্ট দেওয়া হয়েছিল, এই দুটো পয়েন্ট অ্যাড করেছি। সেটাতে হচ্ছে ডক্টর এডওয়ার্ড বার্কলি পারফর্ম দি ফার্স্ট অটোপসি ইন ইন্ডিয়া in the year 1693 in Chennai, and the first wound certificate was issued by Dr. Edward Berkeley on 9th August 1969, মানে প্রথম এগুলো ইন্ডিয়াতে কবে হয়েছে। তারপরে আসছি হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে স্যার উইলিয়াম হার্শাল, যেটা তোমাদের বলা হলো ড্যাকটাইলোগ্রাফি, ঠিক আছে। ফার্স্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো, এটা লিখে নাও,
অনেক জায়গায় এই ডেটটা একটু ভুল দেওয়া আছে। ফার্স্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো ওয়াজ এস্টাবলিশড ইন বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল in 1897. তখন ওই বেঙ্গলই ছিল, ইস্ট আর ওয়েস্ট ছিল না, একটাই বেঙ্গল ছিল। In 1897 it was also later introduced in Scotland Yard in July 1901. ঠিক আছে, স্যার উইলিয়াম হার্শাল, মডার্ন ড্যাক্টাইলোগ্রাফি। তারপরে আসছে হচ্ছে এগুলো কবে কি কি ডেটে কি হয়েছিল, এগুলো মেথডগুলো মুখস্থ করার পার্ট, যদি কোশ্চেনে আসে এগুলো লিখতে লাগবে। ইন্ডিয়ান পিনাল কোড কবে এক্সিস্টেনশনে এসেছিল 1960s এ, ক্রিমিনাল প্রসিজার কোড ইন 1861, Indian Medical Council was established in 1934, police system of crime investigation was introduced in India in 1861, coroner system in 1871 in the presidency town of Bombay and Calcutta. তাহলে অটোপসির কি কি সিস্টেম ছিল, অটোপসিতে কি কি থাকে, কি ঠিক আছে ওটা পরে পড়ানো হবে, করোনার সিস্টেম আর ওগুলো পরে পড়ানো হবে, ঠিক আছে। এবার origin and evolution of forensic medicine other countries, ব্রিটিশ হয়ে গেল, ইন্ডিয়া হয়ে গেল, আদার কান্ট্রিজে কয়েকটা পয়েন্ট দিয়েছি। তাতে হচ্ছে ইজিপ্টে কি হয়েছিল, ইজিপ্টে ওই প্যাপারাস যেটা ওদের সেই অ্যানসিয়েন্ট ডকুমেন্টারি হিস্ট্রি ওদের দিয়েছিল, ওখান থেকে অনেক কিছু পাওয়া গেছে। যেমন ওরা যেটা হচ্ছে ম্যারেজ কাস্টম, ডায়াগনোসিস অফ পয়জনিং, অল দিস মানে এইগুলো ওদের এতে পাওয়া গেছে, ডকুমেন্টস ওদের প্যাপাইরাসে, ঠিক আছে, at around 3000 BC। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট নাম হচ্ছে ইমহোটেপ, IMHOTEP, ইমহোটেপ, a celebrated man in this period। ও ছিল গ্র্যান্ড ওয়াজির অফ কিং জস্টার অফ ইজিপ্ট। ওই সময় উনি অনেকটা কাজ করেছিলেন এই ফরেন্সিক মেডিসিনের উপরে, সেই জন্য ওনাকে বলা হয়েছিল ফার্স্ট মেডিকো লিগাল এক্সপার্ট সেই সময়। ওকে, ইমহোটেপ দি গ্র্যান্ড ওয়াজির অফ ইজিপ্ট। এবার ব্যাবিলিয়নে কি হয়েছিল, দি ফার্স্ট ল কোড অফ ব্যাবিলিয়ন was written by King Hammurabi in 2200 BC, which prescribes law regulating medical practice and punishment for civil and criminal liabilities of physicians, adultery, rape, incest and violent deaths। মানে এতেও সব ওই ফরেন্সিক ওরাও কিছুটা কাজ করেছিলেন ব্যাবিলিয়নে, মানে ওই সময়ও এইসব নিয়ে চর্চা হতো, সেটাই আর কি আছে, ঠিক আছে। এইবার আসছে হিপোক্রেটিস ওথ, মেডিকেল এথিক্সে আসে এগুলো সব, কন্ট্রিবিউশন অফ হিপোক্রেটিক ওথ গ্রিস থেকে, ঠিক আছে। তারপরে আসছে জুলিয়াস সিজারের ব্যাপারটা, সবাই তো চেনে জুলিয়াস সিজারকে, এভরিবডি নোজ জুলিয়াস সিজার, রোম, হি ওয়াজ মার্ডার্ড, ওকে। সো his body was examined by Areteus, a physician, so he opined that of the 23 only one injury was fatal। এটা হচ্ছে ফরেন্সিকের এতেই পড়ে, মানে 22 injuries were non-fatal। So in a court the judge may ask, যেমন অনেক মাল্টিপল ইনজুরির কেসের পেশেন্ট মানে মাল্টিপল ইনজুরি যেগুলো কেস থাকে, ডেথ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কোর্টে হয়তো জিজ্ঞেস করতে পারে যে একটা ডাক্তারবাবু বলুন যে এতগুলো যে ইনজুরি হয়েছে তার মধ্যে কোন ইনজুরিটাতে মানুষটা মারা যেত, ওকে। such thing। Now coming to the milestones in history of forensic medicine, হয়ে এলো, আর বেশিক্ষণ নেই, তাড়াতাড়ি শেষ করার জন্য একটু তাড়াতাড়ি করাচ্ছি, পরে কিন্তু এক্সামের সময় কিন্তু এটা তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে, স্লাইডটা পিপিটিটা তোমরা পেয়ে যাবে। ইন হিস্ট্রি অফ ফরেন্সিক মেডিসিন, এতে বেশি কিছু নেই, কয়েকটা ডেট আছে, যেমন 1847 এ ফার্স্ট কোড অফ মেডিকেল এথিক্স, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন ইন ফিলাডেলফিয়াতে অ্যাডপশন হয়েছিল। Then in 1882 Alfonso Bertillon, first system of anthropometric identification adopted by police, যেটা বললাম 1882 তে anthropometric ছিল, তারপরে এলো ডাক্টাইলোগ্রাফি, ওই যে গালটন যেটা বললাম। ইংলিশ anthropometrists introduced systemic fingerprinting identification records, তাহলে 1892 তে তারপরে ডাক্টাইলোগ্রাফি পুরো টেক ওভার করে নিল। তারপরে এলো হচ্ছে পলিগ্রাফ, পলিগ্রাফ তো খুব ফেমাস হলো, এই যেটা আজিগরের কাণ্ডর পর সবাই পলিগ্রাফ করলো। তো পলিগ্রাফটা কবে হয়েছিল, 1921 এ, ঠিক আছে। জন লারসন ইন বার্কলে
ইউএসএ ইনভেন্টেড পলিগ্রাফ। পলিগ্রাফ কি, সব ওই বায়োরিদমস গুলোকে দেখতো, দেখা হয় হার্ট রেট কত, পালস রেট কত, হাইড্রেশন হচ্ছে মানে কোনো তার পালস ফ্লাকচুয়েশন হচ্ছে কিনা ওইসব দিয়ে পলিগ্রাফ করা হতো। বোঝা গেল 1921 এ পলিগ্রাফ। তারপরে 1929 এ ফার্স্ট ফরেনসিক মেডিসিন ল্যাবরেটরি ওয়াজ এস্টাবলিশড ইন চিকাগো। তারপরে এডমন্ড লোকার্ডস প্রিন্সিপাল অফ এক্সচেঞ্জ 1930। ঠিক আছে, when two objects come in contact with one another there will be exchange of materials between the two objects. এক্সপ্লেন করা হলো, বুঝে গেছো তোমরা 1930। ঠিক আছে, তারপরে হচ্ছে এইটা সাইকোলজিক্যাল অটোপসি। একটা ডাইরেক্ট কোশ্চেন আছে, টেল মি অ্যাবাউট টাইপস অফ অটোপসি। তো টাইপস অফ অটোপসিতে এই একটা আর একটা থার্ড টার্ম আছে যেটা হচ্ছে সাইকোলজিক্যাল অটোপসি। একটা হয় মেডিকো লিগাল অটোপসি, একটা হয় প্যাথোলজিক্যাল অটোপসি, এটা হচ্ছে সাইকোলজিক্যাল অটোপসি। এবার এক্সামিনার জিজ্ঞেস করবে হোয়াট ইজ ফর সাইকোলজিক্যাল অটোপসি, হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন মেডিকো লিগাল অটোপসি, হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন সাইকোলজিক্যাল অটোপসি আর প্যাথোলজিক্যাল। মেডিকো লিগাল অটোপসিতে কি হয়, দেয়ার ইজ ইনকোয়েস্ট, মানে পুলিশ ওয়ান্টস টু নো এনিথিং, আর there is involvement of police legal system, that is medico legal autopsy, যেটা নরমালি করা হয়। তারপরে আছে হচ্ছে প্যাথোলজিক্যাল অটোপসি। প্যাথোলজিক্যাল অটোপসি মানে হচ্ছে here police is not involved, here this যে মারা গেছে তার গার্জিয়ান, ওকে, the guardian wants to know what is the cause of death। ঠিক আছে, that is pathological autopsy। and the third one is psychological autopsy। psychological autopsy তে কি হচ্ছে, আমরা ওর হিস্ট্রি জেনে জানতে চাইছি যে কেন মারা গেছে, ম্যানার অফ ডেথ। ঠিক আছে, যদি সুইসাইড করে থাকে তাহলে রিলেভেন্ট ফাইন্ডিংস, যেমন এই কেসটা, এই ডক্টর থমাস নাগুচি known as the coroner of the stars did the psychological autopsy of Marilyn Monroe। ঠিক আছে, Marilyn Monroe was a very famous actress at that time in USA। so she committed suicide by taking barbiturates। ঠিক আছে, বারবিচুরেট খেয়ে সুইসাইড করেছিল। তো এইবার সেই সময় প্রশ্ন এলো যে সত্যি কি সুইসাইড করেছে নাকি ওকে ওই ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলা হয়েছে। সো দেয়ার ওয়াজ কোয়েশ্চেন, মানে এটা তো তখন ওই সাইকোলজিক্যাল অটোপসি করা হলো। সাইকোলজিক্যাল অটোপসি মানে হচ্ছে উনি পুরো ওনার যে হিস্ট্রি, যে বারবিচুরেটস উনি কোথায় খেয়েছিলেন, তার হিস্ট্রি, interviewing the her friends, relatives, everybody, মানে ম্যারিলিন মনরো দিয়ে আমরা একটা কনক্লুশনে পৌঁছাই যে সত্যি কি ও সুইসাইড করেছিল কি না। ঠিক আছে, what was the state of her mind at that time, that is psychological। ঠিক আছে, that is psychological autopsy। হিস্ট্রি নিয়ে উনি কনক্লুশনে পৌঁছেছিলেন যে হ্যাঁ উনি সুইসাইডই করেছে। বোঝা গেল, প্রেসক্রিপশন থাকবে, ডিপ্রেশনারি থাকবে, হিস্ট্রি থাকবে, তাই তো সেগুলো। So here is in 1985 first Professor Alec Jeffrey he developed techniques for DNA fingerprinting। ঠিক আছে, 1985 এ, যেটা আমরা এখনো ব্যবহার করি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ঠিক আছে, in 1990 আমাদের এখানে ফার্স্ট ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্যুরো এস্টাবলিশ হয়। সেন্টার অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কোথায়, হায়দ্রাবাদে। এবার এইটা দেখো, এটা ইম্পর্টেন্ট। সো ইন 2001 লরেন্স ফারওয়েল ইনভেন্টেড ব্রেন ফিঙ্গারপ্রিন্টিং। এবার এটা দিয়ে কোশ্চেন আসে, এটাতে কোশ্চেন কি আছে, হোয়াট আর দি রিসেন্ট অ্যাডভান্সেস ইন ফরেনসিক মেডিসিন। রিসেন্ট অ্যাডভান্সেস এর মধ্যে এটা পড়বে, ব্রেন ফিঙ্গারপ্রিন্টিং, one of the important things। so what is brain fingerprinting, brain fingerprinting and how it is done? কোন আইডিয়া আছে কি করে ব্রেন ফিঙ্গারপ্রিন্টিং কি জিনিস, কি করে করে? so here EEG machine is placed, electroencephalogram। ঠিক আছে, মাথায় অনেকগুলো প্রোব লাগানো হয়, দিয়ে ব্রেনের সিগন্যাল গুলোকে আমরা মনিটর করি। ঠিক আছে, সো দেয়ার ইজ এন ওয়েভ নোন অ্যাজ P300 মারমার। ঠিক আছে, এটা P300 একটা ওয়েভ আছে, একটা ফ্রিকোয়েন্সি আছে। সো
it gets spiked when a subject knows the information. Suppose the subject, আমি বলছি কি করে করা হয়, suppose a subject accused of terrorism, ঠিক আছে, accused of terrorism, তাকে ধরে আনা হলো, দিয়ে একটা চেয়ারে বসিয়ে রাখা হবে, and the subject is subjected to few pictures, এরকম একটা প্রজেক্টরে পিকচার্স দেখানো হবে, and the probes will be in his head, probes EEG মনিটর করা হচ্ছে, ঠিক আছে. So if the subject knows the information, মানে এরকম দেখানো হচ্ছে একটা স্লাইড দিয়ে একটা দেখা গেল something relevant to the case, যেটাতে এস্টাবলিশ করা যেতে পারে যে হ্যাঁ he had information about that, এই বোমটা কোথায় লুকানো হয়েছিল সেই জায়গাটার ছবিটা দেখানো হলো হঠাৎ করে, ঠিক আছে. তো যেই ওই সাবজেক্ট ওই ছবিটা দেখবে সঙ্গে সঙ্গে ওই P300 ওয়েভটা স্পাইক করে যাবে, যেটা নরমালি অন্য ইন্ডিভিজুয়ালের হবে না যদি if he didn't have the information, but this subject had the information. Okay, so it reflects that he had knowledge. Okay, here the subject will not speak, ওকে কথা বলতে হবে না, ওকে খালি দেখতে হবে, ওকে দেখাতে হবে. এবার if the thing he knows about it, the P300 wave will spike up, ঠিক আছে. So he had information, that means he knew about it. So this is how we map, ঠিক আছে. So brain fingerprinting একে বলা হয়. এইভাবে আমরা টেররিস্ট ধরতে পারি, ঠিক আছে, বোঝা গেল. So one of the example I gave, অনেক ভাবেই অনেক কিছু জিজ্ঞেস করা যেতে পারে. So it is used where the information can be known by the subject, মানে ওই অ্যাকিউজড ওটা জান, মানে নরমাল লোক ওটা জানবে না, বোঝা গেল. অনলি দি অ্যাকিউজড, মানে যে কালপ্রিট আছে সেই জানবে ওই ইনফরমেশনটা, জানার কথা, তখনই এটা ইউজফুল হচ্ছে. কমন জিনিস তো সবাই জানে, এ ফর অ্যাপল বি ফর বল দেখালে সবই ওই একই, এ ফর অ্যাপল বি ফর বলে স্পাইকি উঠবে, ঠিক আছে. Something that is only relevantly and can be known by the suspect, okay, accused, যেটা অন্য কেউ জানবে না. এমন একটা লোকেশনে যে বোমটা রাখা হয়েছে তার ফটোগ্রাফ দেখানো হলো, যেটা তো সবাই জানবে না, ওই জানতে পারে, তখন ওইগুলো রিলেভেন্টলি আমরা ও না বললে ওটা আমরা করতে পারি, এস্টাবলিশ করতে পারি. So that is brain fingerprinting. এতে ইম্পর্টেন্ট কি, ওই P300 মারমার, ঠিক আছে, আর এই how to the principle that is based upon. তারপরে আসছে হচ্ছে 2005 এ ফার্স্ট ভার্চুঅপসি প্রজেক্ট ওয়াজ ইউজড. বাট ভার্চুয়াল অটোপসি জানো কি, হোয়াট ইজ ভার্চুয়াল অটোপসি? ভার্চুয়াল অটোপসিতে কি হচ্ছে, উই ইউজ দি মেথডস, মডার্ন ইনস্ট্রুমেন্টস, ঠিক আছে, যেমন এক্স-রে করি ডেড বডির উপরে, এক্স-রে, তারপরে সিটি স্ক্যান, এমআরআই করতে পারি, ঠিক আছে. ভার্চুয়ালি উই আর ডুইং দি অটোপসি, ঠিক আছে. In 2005 it was started by Dr. Richard Demhofer from Switzerland. In 2021, AIMS New Delhi started its first virtual autopsy, the first in Southeast Asia, ঠিক আছে, বোঝা গেল. সো ভার্চুয়াল অটোপসি জিজ্ঞেস করলে বলতে পারবে কি কি লিখতে হবে, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই দিয়ে. তো কোথায় এটা ভালো ইউজ হয়, where can be it used, ভার্চুয়াল অটোপসি কোন কেসেসে ভেরি ইউজফুল? সব ক্ষেত্রে তো হবে না, তাই তো. ইন কেসেস অফ ফায়ার আর্ম ইনজুরি, যেখানে আমরা বুলেট পেতে পারি, বুলেটটা কোথায় লজ হয়ে আছে, এরকম ক্ষেত্রে আমরা ভার্চুয়াল অটোপসি ইজ ভেরি বেনিফিশিয়াল. এক্স-রে করে আমরা বুলেট আছে কিনা, কোথায় আছে, ঠিক আছে, এগুলো পেতে পারি. So not in all cases virtual autopsy is useful. In certain cases it is useful, but still the what do you call, traditional way is the best way, by opening up the body and seeing all the cavities, whatever it is, everything in a described fashion or manner. বোঝা গেল. So this completes our history part, ঠিক আছে.